তো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাইনালি আজকে আমরা কথা বলবো ওয়েল্ডিং মেশিন। তো দেখুন, আপনি হয়তো জানেন ওয়েল্ডিং কি জিনিস বা কিভাবে করতে হয়। ইভেন কি আপনি হয়তো একজন ভালো ওয়েল্ডারও হতে পারেন, বা আপনি হয়তো ওয়েল্ডিং নিয়ে ভালো পড়াশোনাও করছেন, বা আপনি ওয়েল্ডিং নিয়ে সমস্ত কিছু জানেন, কেমন ভাবে করলে ভালো হবে না হবে ইচ এন্ড এভরিথিং। কিন্তু আপনি কি জানেন ওয়েল্ডিং মেশিন কিভাবে কাজ করে? তো দেখুন, আজকে আমরা এই ভিডিওতে এটা আলোচনা করবো ওয়েল্ডিং মেশিন কিভাবে কাজ করে। আগেকার দিনের ওয়েল্ডিং মেশিন এত বড় বড় হতো, এখনকার দিনের ওয়েল্ডিং মেশিনগুলো এতটাই ছোট, এতটাই কমফোর্টেবল বা এতটাই কম্প্যাক্ট যে আপনি পকেটে নিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। ইভেন কি দেখুন, যেখানে 2-3 অ্যাম্পিয়ারের কারেন্টের মানুষজনের মৃত্যু হয়ে যায়, সেখানে ওয়েল্ডিং মেশিনে প্রায় 50 থেকে 150 অ্যাম্পিয়ার কারেন্টে বিনা কোনো কিছু প্রোটেকশন নিয়ে হাত দিয়ে কাজ করে, তাও মানুষের কোনো কিছুই হয়নি। তো এই সমস্ত কিছু আপনি ভিডিওতে জানতে পারবেন। তাই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন, এরকমই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, ওয়েল্ডিং হলো দুটো ধাতুকে একসাথে মিশ্রিত করে উইথ প্রেসার বা উইদাউট প্রেসার, উইথ হিট বা উইদাউট হিট দিয়ে পরে একসাথে মিশ্রিত করার প্রসেসকে ওয়েল্ডিং বলা হয়। তো দেখুন, ওয়েল্ডিং মেশিনের প্রিন্সিপাল জানার আগে আপনাকে একদম বেসিক জিনিসটা জানতে হবে, যেটা বেশিরভাগ মানুষই জানে না। দেখুন, আপনাকে সবার আগে বুঝতে হবে কোনো একটা তারের মধ্য দিয়ে আপনি যদি কারেন্ট প্রবাহিত করেন, সেই তারের আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। অথবা আপনি কোনো একটা লোহাকে যদি লোহার মধ্যে তার বেজিয়ে দেন না, তারপর সেটা যদি কারেন্টের প্রভাব পাঠান, তখন দেখবেন লোহাটা অটোমেটিক চৌম্বকে পরিণত হয়ে গেছে। আবার যখনই কারেন্ট থেকে ডিটাচ করে নেবেন, তখনই দেখবেন লোহাটা আগের অবস্থায় ফিরে এসেছে। তাহলে আপনি ভালো করে বুঝুন, আপনি যখন কোনো তারের মধ্য দিয়ে কারেন্ট পাঠাচ্ছেন, তার মধ্যে দিয়ে যদি আবার লোহা থাকছে, সেই লোহা চৌম্বকে পরিণত হচ্ছে। যদি লোহা নাও থাকে, তাও ওই তারের আশেপাশে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইলেকট্রিক ফিল্ড প্লাস ম্যাগনেটিক ফিল্ড, দুটো একসাথে ক্রিয়েট হয়। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, সেসব কথা ছেড়ে দিন। ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো তারের মধ্যে দিয়ে আপনি কারেন্ট প্রবাহিত করবেন, তখন সেই তারের মধ্যে সেই তারটা আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, মানে একটা তড়িৎ ক্ষেত্র এবং একটা চৌম্বক ক্ষেত্র দুটো একসাথে ক্রিয়েট করবে। ফলে আশেপাশের যে বস্তু থাকবে, যদি আপনি ওই তারটার আশেপাশে কোনো একটা তার রেখে দিন, সেই তারের মধ্যে দিয়েও কিন্তু সেই ফ্লোটা, মানে যে তারের মধ্যে পাঠাচ্ছেন, সে তো একটা ইলেকট্রিক ক্ষেত্র তৈরি করছে। সেই ইলেকট্রিক ক্ষেত্রটা ওই পাশের তারটাকে প্রভাবিত করবে, ফলে সেই পাশের তারে অটোমেটিক কারেন্ট প্রবাহিত হবে। মানে ব্যাপারটা হচ্ছে, আপনি যদি কোনো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠান, তার পাশে আরেকটা তারকে যদি আপনি রেখে দেন, তাহলে দেখবেন অটোমেটিক সেই তারটাতেও কারেন্ট প্রবাহিত হচ্ছে। আপনি এটা ভালো করে বুঝতে পারবেন আপনি যখন করবেন। আশেপাশে যখন কোনো লোহার জিনিস নিয়ে যাবেন, দেখবেন সেগুলো আকর্ষিত হচ্ছে। ফলে আপনি একদম ক্লিয়ারলি হয়ে যাবে যে সত্যি সত্যি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। এটা আপনাদের আগে সবার প্রথম বুঝতে হবে। সব জায়গাতে এই প্রিন্সিপালটাই কাজ করে। আপনি ইলেকট্রিক ইন্ডাকশন মোটর বলুন, তারপর আপনার ফ্যানের কয়েল বলুন, সব জায়গাতে ঘুরে ফিরে হয় তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা হচ্ছে, অথবা তারের কয়েলের মধ্য দিয়ে ম্যাগনেটিক ক্ষেত্রকে আপ এন্ড ডাউন করে ফলে সেই তারের মধ্য দিয়ে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করা হচ্ছে। এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল সব কিছুর। আবার আপনি যখন কোনো একটা তারকে বেজিয়ে প্যাচ খাইয়ে রাখবেন, তখন কিন্তু সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা যেটা ক্রিয়েট হবে, সেটা অনেক গুণ বেড়ে যাবে। তাই আপনি তারের লেন্থকে কম বেশি করে আপনি ইলেকট্রিক ফিল্ডকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন, আপনার কত বেশি ইলেকট্রিক ফিল্ড প্রয়োজন বা না। তবে আপনি যদি নর্মাল ক্ষেত্রে করেন, দুটো তারকে পাশাপাশি রেখে করেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক যে ফ্লাক্সটা তৈরি হবে না, সেটা বেশিরভাগ লস হয়ে যাবে। কিন্তু আমাদের দরকার প্রপারলি যতটুকু হচ্ছে তার ম্যাক্সিমামটুকু আমাদের ইউটিলাইজ করা, তার জন্য আমাদের ট্রান্সফরমার চলে আসে। তো দেখুন, ওয়েল্ডিং মেশিন মেনলি কাজ করে স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে। ট্রান্সফরমার বেসিক্যালি দু রকম হয়, স্টেপ আপ এবং স্টেপ ডাউন। এই দুটোর কাজই দেখুন। স্টেপ আপ মানে হচ্ছে আপনার ভোল্টেজকে বাড়িয়ে দেবে, আর স্টেপ ডাউন মানে হচ্ছে আপনার ভোল্টেজকে কমিয়ে দেবে। এই দুটো ট্রান্সফরমারের এই দুটো কাজ। যখনই ভোল্টেজ বাড়বে, সেখানে আপনার যে কারেন্ট সেটা কমবে, আর যেখানে ভোল্টেজ কমবে, সেখানে আপনার কারেন্ট বাড়বে। তো ওয়েল্ডিং মেশিন কাজ করে স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে। কারণ আমরা যখন ওয়েল্ডিং করব, আমাদের দরকার প্রপারলি অনেক বেশি হিট তৈরি করতে হবে, তার জন্য কিন্তু কারেন্টের দরকার আমাদের বেশি। সেই জন্য আমাদের কারেন্ট বেশি চাই এবং ভোল্টেজ খুব কম চাই। বেসিক্যালি আপনি যখন ওয়েল্ডিং করবেন, আপনার ভোল্টেজ হবে একদম 10 থেকে 15 ভোল্ট হলেই হবে। সেখানে কিন্তু আপনি কারেন্ট কিন্তু 50 থেকে 150 ভোল্ট অবধি কিন্তু অ্যাপ্লিকেবল। আপনি যেমন যত বেশি হিট চাই, তত অ্যাম্পিয়ারের তত বেশি কারেন্ট চাই। আর সেই জন্য দেখবেন ট্রান্সফরমারের মধ্যে কোনো একটা ট্রান্সফরমারকে আপনি যদি দেখেন, তাহলে দেখবেন অনেকগুলো লোহার টুকরো পাতি টুকরো দিয়ে পরে একটা ট্রান্সফরমার তৈরি করা হয়েছে। সেখানে দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলের কাজ হচ্ছে প্রাইমারি কয়েল দিয়ে আমরা ইনপুট দিয়ে আমাদের তড়িৎ প্রবাহিত করি, আর সেই প্রাইমারি কয়েলের ফলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। ফলে সেকেন্ডারি কয়েল, সেটার সাথে তার কোনো সম্পর্ক থাকে না। ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হচ্ছে, সেই ফ্লাক্সটা ওই সেকেন্ড কয়েলটার উপর প্রবাহিত হচ্ছে এবং ঘুরছে। ফলে সেকেন্ড কয়েলে অটোমেটিক আপনার ভোল্টেজ এবং কারেন্ট উৎপন্ন হচ্ছে, এবং সেই ভোল্টেজটাই আমরা কাজে লাগাই বেশি। দেখুন, আপনার এখানে অনেক কিছু প্রশ্ন আসতেই পারে যে আমাদের বেশি হিট চাই, তার জন্য কেন আমাদের কারেন্টটাকে কেন বেশি করতে হয়, ভোল্টেজ কেন বেশি হয় না? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ভোল্টেজ হচ্ছে, দেখুন কারেন্ট কি, কারেন্ট হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। সেই জন্য আমাদের ইলেকট্রনের প্রবাহ যত বেশি হবে, সেখানে তত বেশি হিট হবে। আর ব্যাপারটা হচ্ছে ভোল্টেজের কাজ কি, তাহলে আপনার মনে প্রশ্ন আসতেই পারে। দেখুন, ভোল্টেজের কাজ হলো যে ইলেকট্রনগুলো, মানে কারেন্টকে ঠেলা।
ঠিক আছে, আমাদের এখানে কারেন্ট বেশি ঠেলার কোনো দরকার নেই, আমাদের মোটামুটি বেশি হিট চাই, সেই জন্য আমাদের এখানে অ্যাম্পিয়ারটা অর্থাৎ কারেন্ট আমাদের বেশি চাই। আর আপনি যখন কোনো একটা লোহার কোরের মধ্য দিয়ে যখন আপনি তার প্রবাহিত করবেন, সেই তারটা ল্যামিনেট করা হয়, তাছাড়া তো শর্ট সার্কিট হয়ে যাবে তারটা একে অপরের সাথে থেকে থেকে যখন আপনি প্যাচ দেবেন। এছাড়াও আপনি যখন ন্যাকেট যে লোহার যে ফিল্ডটা তৈরি হবে না, সেটা যদি তার বেজিয়ে দেন নর্মালি, তখন কিন্তু ইডি কারেন্ট তৈরি হবে, ফলে আমার লস অনেক বেশি হবে। যদি বলেন ইডি কারেন্টটা কি, দেখুন ইডি কারেন্ট হলো যে, মানে ধরুন একটা লোক এদিকে যাচ্ছে আর একটা লোক তাকে এদিকে টেনে ধরছে, এটা হচ্ছে আমার কারেন্টের প্রবাহ, এদিকে যাচ্ছে, আর এই লোকটা হচ্ছে ইডি কারেন্ট, সে তার বিপরীত দিকে ক্রিয়া করছে, ফলে কি যেতে দেবে না, ধাক্কা দেবে, আটকাবে। ফলে ইডি কারেন্ট হচ্ছে আমাদের সব থেকে বাজে জিনিস। ইডি কারেন্ট যাতে আমাদের উৎপন্ন না হয় সেটাই আমাদের ধ্যান রাখতে হবে, কারণ ইডি কারেন্ট সবসময় মেন যে প্রবাহ সেটাকে বাধা দেয়। তো দেখুন ইডি কারেন্ট কিসের থেকে তৈরি হয়, দেখুন ইডি কারেন্ট তৈরি হয় ওই যে ম্যাগনেটিক যে ফ্লাক্সটা তৈরি হয় সেই লোহার মধ্য দিয়ে না, ওই আবার লোহার ওরটা নিজের থেকে ইডি কারেন্ট অপোজিট দিক থেকে ক্রিয়ার জন্য তৈরি হয়ে যায়। সেই জন্য ইডি কারেন্টকে আটকানোর জন্য লোহাটাকে পুরো ল্যামিনেট করা হয়, যাতে না লোহার যে ওরটা তৈরি করা হয় সেটা যেন না ইডি কারেন্ট তৈরি করতে পারে, সেই জন্য ওটাকে একদম ইনসুলেটিং করা হয়। যদিও হয় না তাও 90% তো হয়, 10% যাই করুন আপনার লস হয়ে যায়, সেই ইডি কারেন্ট থেকে বাঁচানোর জন্য কিন্তু ল্যামিনেট করা হয়। আর দুটো ওরকে পাশাপাশি রাখা হয়, দুটো যে কয়েল সেটা উপর নিচে রাখা হয় বা সাইডে রাখা হয়, যেভাবে রাখা হোক। আর লোহার মধ্য দিয়ে বসানো হয়, কারণ দেখুন ওই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হচ্ছে না, যাতে না চারদিকে ছড়িয়ে যায়, ম্যাগনেটিক ফ্লাক্সটা যাতে একটা নির্দিষ্ট পথে প্রাইমারি ওয়াইন্ডিং থেকে সেকেন্ডারি ওয়াইন্ডিং, মানে প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে আসতে পারে, তার যে পথটাকে সুনির্দিষ্ট করার জন্য একটা নির্দিষ্ট শেপে একটা লোহার যে খাঁচার মধ্য দিয়ে এটা তৈরি করা হয়। আর এটাই হচ্ছে আপনার ট্রান্সফরমারের বেসিক কাজ। স্টেপ আপ স্টেপ ডাউন কেন করা হয় সেটাও বলে দিলাম। আর একটা জিনিস মেনলি দেখে নিন, স্টেপ আপ এবং স্টেপ ডাউন কিভাবে করা হয়, এটা তো অবভিয়াসলি আপনার জানার ইচ্ছে হবেই। তো দেখুন আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, দেখবেন পাতলা পাতলা লোহার পাতি দিয়ে তো ট্রান্সফরমার তৈরি হয়ে গেল, ট্রান্সফরমারে আপনি যখন কারেন্ট পাঠাবেন বা ট্রান্সফরমার যখন চলে তখন দেখবেন একটা গো গো একটা আওয়াজ হয়, ঠিক আছে, বিচ্ছিরি রকম। এটা কেন হয় জানেন কি, দেখুন আপনি যখন ইনপুট দিচ্ছেন সেখানে তো এসি কারেন্টের ইনপুট দিচ্ছেন, এসি কারেন্টের ওয়েভ হচ্ছে এরকম সাইন ওয়েভ তৈরি হয়, ফলে একটা কম্পন সৃষ্টি হয়, সেই কম্পনের ফলে লোহার পাতিগুলো যখন সবাই কাঁপতে থাকেন তখন একটা গো গো একটা আওয়াজ হয়। আবার যখন একটু সেই জন্য না, মানে এখন কমানোর জন্য আগে কি করা হতো, লোহার পাতিগুলো একদম টাইটলি ভাবে ফিটিং করা হতো। তবে এখনকার দিনের মেশিনগুলোতে যদি এসব দেখতে পাবে না, সেটা নিয়ে যদিও পরে বলছি আপনাদের। তো গাইস দেখুন স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার কিভাবে কাজ করে জানেন। স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ বৃদ্ধি হয়, মানে আপনি যদি ইনপুটে 220 ভোল্ট দেন, স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে সেই ভোল্টেজটা বৃদ্ধি হয় 350 ভোল্ট বা 450 ভোল্ট হতে পারে, কারেন্ট সেখানে কমে যেতে পারে। আবার স্টেপ ডাউনের ক্ষেত্রে কি হয়, আপনি যদি ইনপুটে 240 ভোল্ট দেন, আপনি সেখানে আউটপুটে পাবেন হয়তো 20 ভোল্ট থেকে 50 ভোল্টের মধ্যে আপনি যেমন চান, এবং কারেন্টটা সেখানে কিন্তু বেড়ে যাবে। কিন্তু এই কত ভোল্ট কারেন্ট বাড়বে বা কত ভোল্ট ভোল্টেজ বাড়বে বা কত ভোল্ট কারেন্ট কমবে, কত ভোল্ট ভোল্টেজ কমবে, এই সমস্ত কিছু ডিপেন্ড করছে কত সংখ্যক আপনি পাক সংখ্যা দিচ্ছেন প্রাইমারি কয়েলে আর সেকেন্ডারি কয়েলে, এই দুটোর উপর নির্ভর করে। এটা দেখুন বেসিক একটা ফর্মুলা আছে, আমরা এখানে বেসিক্যালি আলোচনা করছি স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে। তো দেখো স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়, প্রাইমারি কয়েলের যে পাক সংখ্যা থাকে, তারের যে সংখ্যাটা থাকে সেটা অনেক বেশি রাউন্ড থাকে, বেশি পেঁচানো থাকে। সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমাদের পাক সংখ্যা অনেক কম হয়, কারণ আমাদের ভোল্টেজ কম চাই, কারেন্ট বেশি চাই, আর সেই জন্য কারেন্ট বেশি চাই বলেই আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে তারটা থাকে, তারের যে গেজটা থাকে সেটা অনেক মোটা হয়। তো দেখুন এটার বেসিক একটা ফর্মুলা আছে, V2/V1 সমান N2/N1 সমান I1/I2। এখানে V2 হচ্ছে যে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ, V1 মানে হচ্ছে প্রাইমারি কয়েলের ভোল্টেজ, I2 মানে হচ্ছে যে সেকেন্ডারি কয়েলের যে কারেন্ট, I1 মানে হচ্ছে প্রাইমারি কয়েলের কারেন্ট, N2 মানে হচ্ছে সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা, মানে কত পাক দিচ্ছেন, N1 মানে হচ্ছে প্রাইমারি কয়েলের পাক সংখ্যা, কত সংখ্যক আপনি তার বেজাচ্ছেন আর কি, কত সংখ্যক পাক দিচ্ছেন আপনি। তো দেখুন এই ট্রান্সফরমারের ক্ষেত্রে দুটো লস হয় মেনলি, অনেকগুলো লস হয়, তার মধ্যে এই দুটো বেশি। ইডি কারেন্ট লস, যেটাকে আমরা একদম ল্যামিনেট করে কভার করে দিচ্ছি, আরেকটা হচ্ছে হিস্টেরেসিস লস, এটাকে আমরা কমাতে পারি সিলিকন স্টিল ব্যবহার করে। তো সেই জন্য আমরা বেশিরভাগ ট্রান্সফরমারে এখন সিলিকন স্টিল ব্যবহার করা হয়। তো আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, ভোল্টেজ কিভাবে বাড়ছে বা ভোল্টেজ কিভাবে কমছে, কারেন্ট কিভাবে কমছে, কারেন্ট কিভাবে উঠছে, এটা কোনো জাদু না, এটা খুব একটা সিম্পল জিনিস। আপনার ইনপুট সমান আউটপুট হওয়ারই কথা, তাই তো। দেখুন ইনপুটের ভোল্টেজ ইন্টু কারেন্ট সমান আউটপুটের ভোল্টেজ ইন্টু কারেন্ট সবসময় কিন্তু সমান হয়। সেই জন্যই ভোল্টেজ বাড়লে আউটপুটে কারেন্ট কমে যায়, আর কারেন্ট বাড়লে আউটপুটে ভোল্টেজ কমে যায়। এটাই হচ্ছে একদম পাতি ফান্ডা যাকে বলে। এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম শুধুমাত্র কিন্তু ওয়েল্ডিং মেশিন নিয়ে আলোচনা করলাম, যে ট্রান্সফরমারের সাহায্যে যেসব মেশিনগুলো চলে, যেগুলো বেসিক্যালি আগেকার দিনে হতো বা এখন আপনি কম বেশি দেখতে পাবেন। এটার আবার দুটো রকমের হয়, দেখুন একটা হচ্ছে যে যখন চলছে মেশিন তখন তো গরম হবেই, ঠিক আছে, তার দুভাবে ঠান্ডা করা হয়। আগেকার দিনে কি হতো, একদম ওপেন সেই ন্যাংটো বলা হয় না, ন্যাংটো ভাবে বা ন্যাকেড ভাবে করা হতো, শুধু তার বেজিয়ে বেজিয়ে একদম কয়েলের মধ্যে ট্রান্সফরমারটা বাইরে রাখা হতো, ফলে এয়ার হতো, বাতাস বইতো, ফলে বাতাসের সাহায্যে ঠান্ডা হতো। আর একটা যখন আমরা কোনো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে বড় বড় ক্ষেত্রে ইউজ করতাম, সেখানে আমরা কিন্তু ওয়েল কুলিং করতাম, একটা খাঁচার মধ্যে দিয়ে বসিয়ে সেখানে একটা স্পেশাল যে তেল, সেই তেলটা ঢেলে দেওয়া হতো যাতে তেলটা ওই কয়েলটাকে ঠান্ডা রাখতে পারে। যাই হোক এখনকার দিনে এতটা কিন্তু ওগুলো ব্যবহার করা হয় না, কারণ আপনাদেরকে বললাম লস অনেক বেশি হয়, কারণ এফিসিয়েন্সি অনেক কম, আমাদের অনেক বেশি কারেন্ট খায়। এখনকার দিনে ইনভার্টার ওয়েল্ডিং মেশিন চলে এসেছে। আপনাদের মনে হতে পারে যে এত বড় ট্রান্সফরমারের ক্ষেত্রে ওইটুকু ইনভার্টার মেশিন কিভাবে কাজ করে, তাও আমি আবার বললাম নাকি এত ছোট হয়ে গেছে যে পকেট নিয়ে আপনি যেতে পারেন, সেটা যদিও কথার কথা বললাম, সত্যি তাই এতটাই ছোট হয়ে গেছে, আর সেগুলো এত কম কারেন্ট খায়, আর কি বলবো এত স্মুথ সার্ভিস দেয় বলার না, জাস্ট ভাবা না। তবে কিভাবে কাজ করে আপনার তো জানতে ইচ্ছে হবে, তো চলুন জেনে নিই কিভাবে কাজ হয়। তো দেখুন আমরা মেশিনের মধ্যে ফার্স্ট 230
ভোল্ট ইনপুট দিই, তাই তো আগেও দিতাম, ইনভার্টার মেশিনেও দিই। ইনপুটে এসি দিলাম, এসি ভোল্টেজ দিলাম, ওই এসি ভোল্টেজে পাওয়ার রেক্টিফায়ারের সাহায্যে রেক্টিফাই হয়ে পরে একদম পিওরলি ডিসিতে কনভার্ট হয়ে যায়। মানে প্রথমে ইনভার্টার ওয়েল্ডিং এর মেশিনের ক্ষেত্রে কি হয়, সার্কিটের সাহায্যে অবভিয়াসলি হবে, ইনপুটে এসি দিচ্ছি, সেটা পাওয়ার রেক্টিফায়ারের সাহায্যে রেক্টিফাই হয়ে প্রপারলি একদম ডিসি হচ্ছে, মানে ডাইরেক্ট কারেন্টে তৈরি হচ্ছে। তারপর দেখুন ওই যে ডিসিটাকে সুইচিং আইজিবিটির সাহায্যে না হাই ফ্রিকোয়েন্সি এসিতে ট্রান্সফার করা হচ্ছে। মানে আপনি যে ফ্রিকোয়েন্সিতে আপনি কারেন্টটা পাঠাচ্ছেন সেটাকে রেক্টিফাই করে ডিসি করলো, ডিসি থেকে সেটা আবার এসি করছে হাই ফ্রিকোয়েন্সির সাহায্যে, ফলে সেখানে কিন্তু দেখুন মানে অটোমেটিক এসিটাকে সেখানে বৃদ্ধি করে দেওয়া হলো, ঠিক আছে। তারপর আপনি যখন হাই ফ্রিকোয়েন্সি এসিতে যখন আপনি কনভার্ট করলেন কারেন্টটাকে, তখন সেই কারেন্টটাকে একটা সার্কিট বোর্ডের সাহায্যে পাঠানো হচ্ছে, সেখানে আপনি কারেন্ট ভোল্টেজ অন অফ সুইচ এগুলো যে দেওয়া থাকে এগুলো কন্ট্রোল করতে পারেন। তারপর ওই হাই ফ্রিকোয়েন্সি কারেন্টটাকে আবার আপনি স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে দেওয়া হচ্ছে, স্টেপ ডাউন ট্রান্সফরমারে ওই হাই ফ্রিকোয়েন্সি যে এসিটাকে ইনপুট দেওয়া হচ্ছে, এখানেও কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফরমারেরই কাজ হচ্ছে। তারপর সেই ট্রান্সফরমার থেকে আবার যখন ডিসি বেরোচ্ছে, সেই ডিসিটাকে আবার রেক্টিফাই করা হচ্ছে, রেক্টিফাই করার পর একদম প্রপারলি একদম ডিসি হয়ে পড়ে সেটা আউটপুটে যাচ্ছে, সেটা অনেকটা বেশি কাজ হয়। দেখুন এখানে দুটো জিনিস হলো, এক হচ্ছে মেশিনের সাইডে সার্কিটের সাহায্যে ট্রানজিস্টার ডায়োডের সাহায্যে ছোট হয়ে গেল পুরো কম্পোনেন্টটা, আর এখানে কিন্তু আগেকার যে মেশিনে একটা আওয়াজ হতো, এত লস হতো, এসব কিছু লসও হয় না, খুব কম লস, মানে মাইনর লস আপনি বলতে পারেন, ফলে এফিসিয়েন্সি অনেক বৃদ্ধি পেয়ে গেল। তো এই হচ্ছে বেসিক ভান্ডার। তো দেখুন ওয়েল্ডিং মেশিন কিভাবে কাজ করে, ইনভার্টার ওয়েল্ডিং মেশিন বা নর্মাল ওয়েল্ডিং মেশিন এগুলো তো জেনে গেলেন, কিন্তু ওয়েল্ডিং কিভাবে হয় জাস্ট একটু জেনে নিন। আমি জানি আপনি জানেন, তাও একবার জেনে নিন। তো দেখুন আপনি যখন ওয়েল্ডিং মেশিন থেকে দুটো পার্টে কিন্তু কারেন্টটা বেরোয়, দুটো তারে তো বেরোয়, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ তার। তো দেখুন এটার উপর নির্ভর করে কিন্তু আপনার ওয়েল্ডিংটা কেমন হবে, কোন তারটা আপনি বেসের সাথে যুক্ত করছেন আর কোন তারটা আপনি ওয়েল্ডিং এর ম্যাটেরিয়ালের ফিলার ম্যাটেরিয়ালের সাথে যুক্ত করছেন, অর্থাৎ হোল্ডারের সাথে। তো দেখুন দুভাবে করা যায়, একটা হচ্ছে এটাকে স্টেট পোলারিটি আর রিভার্স পোলারিটি বলা হয়। স্টেট পোলারিটি হচ্ছে যেখানে ইলেকট্রোডটা নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত থাকে, নেগেটিভ টার্মিনাল অর্থাৎ যে কালো তারটা বেরোয় সেটা হোল্ডারটাতে কানেক্ট থাকে, আর পজিটিভটা হচ্ছে ওয়ার্ক পিসের সাথে কানেক্ট থাকে, ফলে ওয়ার্ক পিসের সাথে পজিটিভটা কানেক্ট থাকে বলে ওয়ার্ক পিসটাতে আমাদের 67% হিট ক্রিয়েট হয়, আর বাকিটা কিন্তু ওই ইলেকট্রোডে তৈরি হয়। আমাদের মেনলি এটাই দরকার, কারণ আমাদের যেটা যে দুটো ম্যাটেরিয়ালকে আমরা জয়েন করবো সেই দুটোতে আমাদের বেশি হিটের প্রয়োজন ইলেকট্রোডের তুলনায়, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে স্টেট পোলারিটি ইউজ করা হয় নর্মাল বড় বড় পাতি যখন আপনি ওয়েল্ডিং করেন তখন, কারণ আমাদের ওয়ার্ক পিস ম্যাটেরিয়ালটাকে বেশি হিট হওয়া দরকার, বেশি তাড়াতাড়ি গলানো দরকার। আর রিভার্স পোলারিটির ক্ষেত্রে কিন্তু ঠিক অপোজিটটা হয়, ইলেকট্রোডটা কিন্তু পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত থাকে আর ওয়ার্ক পিসটা নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত থাকে। তবে দেখুন এখানে ইলেকট্রোডটা যখন পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত থাকে তখন 67% হিট কিন্তু ইলেকট্রোডে তৈরি হবে, আর ওয়ার্ক পিসে মাত্র তৈরি হবে বাকি হিটটা। ফলে এই ক্ষেত্রে যখন আপনি অনেক পাতলা কোনো সিট বা মেটেরিয়াল ওয়েল্ডিং করবেন তখন কিন্তু রিভার্স পোলারিটিতেই করা দরকার, কারণ তখন মেটেরিয়ালটা খুব কম গললেই যাতে আপনার হয়, ইলেকট্রোডটা যাতে আপনার বেশি গলে। তো এই দুটো স্টেটে দুরকম ভাবে ব্যবহার করা হয়, এটা জেনে নিলেন। তবে এবার দেখুন কেন ওয়েল্ডিং হচ্ছে, কেন মেটেরিয়ালটা গলছে, কিভাবে, সেটার বেসিক কি আছে। তো দেখুন আপনি যখন নেগেটিভ আর পজিটিভ টার্মিনালকে একটা ইলেকট্রোডের সাহায্যে ঠেকাবেন না, তখন সেখানে স্পার্ক তৈরি হয়। স্পার্ক কিন্তু আপনি যদি ডাইরেক্ট ঠেকিয়ে দেন তাহলে কিন্তু স্পার্ক তৈরি হবে না, ডাইরেক্ট শর্ট সার্কিট হয়ে পড়ে কারেন্ট প্রবাহিত হয়ে যাবে, গরম হবে। কিন্তু আপনি যখন ওয়ার্ক পিস আর ইলেকট্রোডের মাঝখানে একটু গ্যাপ রাখতে হয় 2 mm কি 3 mm মতো, সেই গ্যাপে কিন্তু স্পার্ক তৈরি হয়। আপনি এখন বলতে পারেন স্পার্ক আবার কি জিনিস, তাই তো আপনি সেটাকে স্পার্কও বলতে পারেন, স্পার্ক তৈরি হয়, আবার আপনি সেটাকে আর্কও বলতে পারেন। তো দেখুন আমরা বেসিক্যালি আপনি শুনেছেন আর্ক ওয়েল্ডিং, তো আর্ক জিনিসটা কি সেটা আগে জেনে নিন। যখন আপনি আর্ক ক্রিয়েট করলেন তার মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপে প্লাজমা তৈরি হয়। প্লাজমা কি আপনার মনে হতে পারে, দেখুন প্লাজমা হচ্ছে বস্তুর একটা অবস্থা, যেমন আপনার কঠিন, তরল, গ্যাসীয় এগুলো যেমন কোনো বস্তুর অবস্থা, সেরকম প্লাজমা হচ্ছে ফোর্থ স্টেট অফ কোনো ম্যাটার, কোনো বস্তুর চতুর্থ স্টেটকে বলা হচ্ছে প্লাজমা স্টেট। এটা হচ্ছে গ্যাসেরও উপরে, তো গ্যাস জাতীয়ই কিছু সেখানে বলতে পারেন। প্লাজমার ক্ষেত্রে আপনার হবে প্লাজমা যখন তৈরি হবে সেখানে লাইট তৈরি হবে, সেখানে হিট তৈরি হবে, আর সেই প্লাজমা কিন্তু আবার কন্ডাক্টিভও হবে। ফলে প্লাজমাটা কি জিনিস আপনারা বুঝে নিলেন। এবার যে আর্ক ওয়েল্ডিং হয়, আর্কটা কিভাবে হয় দেখুন। তো দেখুন ইলেকট্রিক কারেন্ট একটা গ্যাপের মধ্য দিয়ে যখন প্রবাহিত হচ্ছে, সেই গ্যাপে গ্যাস, ভেপার এবং বিভিন্ন এয়ারও থাকতে পারে, যেটাই থাকুক না কেন সেটাকে আয়োনাইজড হয়ে যায় ওই আর্কের সাহায্যে, এবং সেই গ্যাপে হিট ও লাইট প্রডিউস হয় এবং এই আর্ক খুব ইন্টেন্স হয়। আর এই আর্কটা ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমরা ইচ্ছে করে করি, তাই আমরা কন্ট্রোল করতে পারি আর্কটা আমাদের কেমন করব, কারণ কারেন্ট এবং ভোল্টেজের যে কন্ট্রোল করে। কিন্তু এই আর্কটা যখন আপনি মানে অসচেতন অবস্থায় হবে, আপনি চাইছেন না, তখন যদি হয় সেটা কিন্তু আবার খুব ভয়ঙ্কর জিনিস। ধরুন কোনো একটা জায়গাতে ইলেকট্রিক গ্যাপ থেকে গেলো, তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং কোনো গ্যাস বা কোনো এয়ার আছে, সেখানে সেই আর্টের ক্ষেত্রে আপনার বড়সড় বিপদ হয়ে যেতে পারে, কারণ সেখানে ইলেকট্রিক লাইট তৈরি হবে, ফলে আগুন ধরে একদম বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমরা এটা জেনে বুঝে করি, কারণ আমাদের দরকার হিট, ম্যাটেরিয়ালকে গলাবো, সেই জন্য এটা আমরা ইচ্ছে করে করি। তো এইভাবে ওয়েল্ডিং হয়। ওয়েল্ডিং এর আরো ডিটেলসের ভিডিও আসবে, আপনারা যদি চান অবশ্যই কমেন্টসে জানান। বিভিন্ন টাইপের ওয়েল্ডিং কোন প্রসেসটা আপনার সব থেকে ভালো, এবং বিভিন্ন প্রসেসগুলোর কেন করা হয়, এত রকম প্রসেসে কেন ভাগ করা হয়, এখন লেটেস্ট টেকনোলজি যেটা হচ্ছে সেটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও ছিল ফিকশন স্টার ওয়েল্ডিং, সেই ওয়েল্ডিং কিভাবে তৈরি হয়, বা ওয়েল্ডিং
নিয়ে একদম ইলাবোরেটলি ভিডিও আপনারা যদি চান, বা কোন ওয়েল্ডিং এর উপর চান, বা ওয়েল্ডিং অ্যাকচুয়ালি প্রসেসটার উপর যদি চান, সেই সমস্ত কিছু কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, এখনো যদি না সাবস্ক্রাইব করেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন এরকম ইনফরমেটিভ এবং লেটেস্ট টেকনোলজির ভিডিও জানার জন্য এবং দেখার জন্য। আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে এক ফোটাও, তাহলে একটা লাইক করবেন আর আপনার চেনা পরিচিত প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।